আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদের জন্য আরেকটা লোভনীয় রেসিপি নিয়ে এসেছি। জিভে জল আনা একদম পারফেক্ট একটা রেসিপি। খাবার খেতে যতই অরুচি হোক না কেন, এইটুকু রেসিপি যদি প্লেটে নিয়ে নেন তাহলে কিন্তু খাবার খেতে একদমই রুচি হয়ে যাবে। তো আজকে আমি এখানে তৈরি করে নিয়েছি করমজা দিয়ে টক ঝাল মিষ্টি একটা আচার। তো এতে ঝালের পরিমাণটা একটু বেশি, টক আর ঝাল আচার বললেই ভালো হয়। মিষ্টির পরিমাণটা একদমই সামান্য ব্যবহার করেছি। এখানে আমি নিয়ে নিয়েছি করমজা, মাঝখান দিয়ে ফালি করে নিয়ে নিয়েছি। পাকা কাঁচা দু রকমই করমজা নিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি বোম্বাই মরিচ, 3টে বোম্বাই মরিচ এভাবে কুচি করে নিয়েছি। গোটা রসুন নিয়েছি, মরিচের ফাঁকি, শুকনো লঙ্কা কুচি করে নিয়েছি। এখানে নিয়েছি পাঁচফোড়ন ফাঁকি, জিরা ফাঁকি, লবণ আর গোটা মশলা। এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ তেল। এখানে আমি সরিষার তেলটা ব্যবহার করেছি। আচারের ক্ষেত্রে কিন্তু সরিষার তেলটাই পারফেক্ট। সরিষা বাটাও নিয়ে নিয়েছিলাম আমি 1 টেবিল চামচ সরিষা মিহি করে বেটে নিয়েছি। আর এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা মশলাগুলো আর শুকনো মরিচের ফোড়ন দিয়ে দিলাম। এবার এগুলো খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। যখন ফেনাটা কমে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো বাটা সরিষা, আর বাটা সরিষাটা দিয়েও একটু ভেজে নিতে হবে। অনেক সময় গরমে আমাদের মুখে রুচি চলে যায়। এই গরমে অনেক সময় খাবার খেতেই মন চায় না বা খাবারের প্রতি কোনো রুচি হয় না। তখন যদি আপনার প্লেটের কোনায় একটুখানি এই আচারটা নিয়ে নেন, টক ঝালে কিন্তু ভরপুর এই আচারটা নিলে আপনি পেট ভরে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। গরম গরম ভাতের সাথে এই আচারটা কিন্তু একদম পারফেক্ট। তো এবারে যখন সরিষাটা ভাজা হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব মরিচ, রসুন আর করমচা, আর এগুলো একটু ভেজে নরম করে নেব, সিদ্ধ করে নেব। করমচাগুলো কিন্তু হালকা একটু ভাপালেই সিদ্ধ হয়ে যায়, তাই এটা আগে থেকে সিদ্ধ করে নেওয়ার বা রোদে দিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এই আচারটা কিন্তু খুবই সহজ আর খুবই মজাদার। যারা করমচা আগে কখনো দেখেননি বা চিনেননি বা এই দিয়ে কীভাবে আচার তৈরি করতে হয় সেটাও জানে না, তারা কিন্তু সহজে এই রেসিপিটা ফলো করে মজাদার আচারটা তৈরি করতে পারেন। এবারে আমি ফাঁকি মশলাগুলো সমস্ত দিয়ে দিলাম, আর এবারে স্বাদের জন্য সামান্য একটুখানি চিনিও দিয়ে দিচ্ছি। এবারে এগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়ার পর এখানে 1/4 কাপের মতো পানি দিয়ে দেবো, যাতে করে রসুনটা একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। করমচাটা কিন্তু ফাঁপালেই সিদ্ধ হয়ে যায়, কিন্তু রসুনটা সিদ্ধ হতে একটু সময় লাগে। সেজন্য আমি 1/4 কাপের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য বসিয়ে রাখবো, যাতে করে খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম কিছুক্ষণ, আর ঢাকনাটা খোলার পর দেখতেই পাচ্ছ তেল উপরে উঠে এসেছে, তার মানে পানিটা কিন্তু পুরোপুরিভাবে শুকিয়ে গিয়েছে। তো আমি এবার এটা আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে করে তলায় লেগে না যায়। এর জন্য কিন্তু অবশ্যই নাড়াচাড়া দিয়েই রেসিপিটা করতে হবে। অনেকটা লং সময় দিয়ে নাড়াচাড়া অফ রাখা যাবে না। করমচাগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দেখে নেব রসুনটা কতটুকু সিদ্ধ হয়েছে। রসুনটা খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। করমচাগুলো একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এটা খুব বেশি সিদ্ধ হলে কিন্তু একদম গলে গলে যাবে। তো রসুনটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ভিনেগার। আচারের ক্ষেত্রে কিন্তু ভিনেগার ব্যবহার করাটা অবশ্যই প্রয়োজনীয়, কেননা ভিনেগার ব্যবহার করলে আচার অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। এতে করে আচার ভালো থাকে, নষ্ট হয় না। এবারে আমি এটা আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মিশানো হয়ে গেলে এর মধ্যে থেকে এক্সট্রা সব পানি টানি একদম ভালো করে শুকিয়ে নিতে হবে, যাতে করে নিচে লেগে না যায়। তাই জন্য আমি বারবার এভাবে ঘুরিয়ে ফিরিয়ে নাড়া দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা কিন্তু খুবই মজাদার একটা রেসিপি। বর্ষাকালে খিচুড়ির সাথেও কিন্তু বেশ জমে যায়। এবার আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি, আর ঠান্ডা হওয়ার পর একটা কাঁচের জারে সংরক্ষণ করব। এটা কিন্তু এভাবে করে সংরক্ষণ করে ফ্রিজে না রেখেও সারা বছর খাওয়া যায়, শুধু মাঝে সাঝে একটু রোদ্রে দিলেই হবে। তো এভাবে করে আপনারা বাড়িতে ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তীতে ভালো কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো। আল্লাহ হাফিজ।